পরিবেশ বান্ধব ও সবুজ শিপিং শিল্পে এক নতুন মাইল ফলক স্পর্শ করল চীন। বিশ্বজুড়ে যখন কার্বন নিঃসরণ কমিয়ে সমুদ্রপথকে পরিবেশ বান্ধব করার লড়াই চলছে, ঠিক তখন জাহাজ শিল্পে এক বৈপ্লবিক প্রযুক্তি নিয়ে হাজির হলো চীন। যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী অ্যারাবিয়ান লিওপার্ড বা আরবীয় চিতাবাঘ। সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে আকাশ থেকে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় ইয়াংজি নদীর তীরে যে সবুজ ও সতেজ রূপ ফুটে উঠেছে তা মূলত চীনের পরিবেশ বান্ধব উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহাওয়ার পরিবর্তনের ফলে মাটি ক্ষয়ে এখানে বিচিত্র সব স্তম্ভ, প্রাচীর ও পর্দার মতো আকৃতি তৈরি হয়েছে। বিস্ময় মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। বিশ্বের সমুদ্র বাণিজ্য যখন কার্বন নিঃসরণ কমিয়ে সবুজের পথে ফেরার অপেক্ষায়, ঠিক তখনই এক বৈপ্লবিক মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির নানথং প্রদেশের শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করল বিশ্বের প্রথম মিথানল ডুয়েল ফুয়েল বা দ্বৈত জ্বালানি চালিত বিশালাকার কন্টেইনার জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তির এই দানবীয় নৌযানটি কেবল পণ্য পরিবহনই নয়, বরং পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ শিল্পে এক নতুন যুগের সূচনা করছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিবেশ বান্ধব ও সবুজ শিপিং শিল্পে এক নতুন মাইল ফলক স্পর্শ করল চীন। দেশটির পূর্ব উপকূলীয় প্রদেশ চিয়াংসুর নানথং শহরে সফলভাবে সম্পন্ন হয়েছে বিশ্বের প্রথম মিথানল ডুয়েল ফুয়েল বা দুই ধরনের জ্বালানি চালিত বিশালাকার কন্টেইনার জাহাজের নির্মাণ কাজ। পরিচালনাকারী সংস্থা ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের নামানুসারে জাহাজটির নামকরণ করা হয়েছে OOCL উইজডম। এর নির্মাণশৈলী যেমন আধুনিক, এর আকারও তেমনি দানবীয়। প্রায় 400 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটারের বেশি প্রস্থের এই জাহাজটি একসঙ্গে 24,168টি একক কন্টেইনার বহন করতে সক্ষম। জাহাজটির মোট ওজন বহনের ক্ষমতা 2,25,000 টন। জাহাজটিতে বিশ্বের বৃহত্তম মিথানল জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। জাহাজটিতে রয়েছে 14,300 ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিশাল মিথানল ট্যাঙ্ক। এই জ্বালানি ব্যবহার করে জাহাজটি একটানা 15,000 নটিক্যাল মাইল পাড়ি দিতে সক্ষম। এটি এশিয়া থেকে যাত্রা শুরু করে কোনো বিরতি ছাড়াই ইউরোপের দূরবর্তী বন্দরে পৌঁছে যেতে পারবে। OOCL উইজডমের মূল বিশেষত্ব হল এর দ্বৈত জ্বালানি ব্যবস্থা। এটি প্রয়োজনে সাধারণ জ্বালানি থেকে মিথানলে সুইচ করতে পারে, যা কার্বন নিঃসরণ হ্রাসে বৈপ্লবিক ভূমিকা রাখবে। মিথানল মোডে চললে জাহাজটি থেকে সালফার অক্সাইড ও কণা নির্গমন প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। নাইট্রোজেন অক্সাইড 30 থেকে 50% কমবে। এছাড়া কার্বন ডাই অক্সাইড প্রতি বছর একটি জাহাজ থেকে প্রায় 1,50,000 টন কার্বন নিঃসরণ কম হবে। নির্মাণ কাজ ও নামকরণ অনুষ্ঠান শেষে জাহাজটি এখন পরীক্ষামূলক সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে এটি আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হবে এবং বৈশ্বিক জলপথে পণ্য পরিবহনে কাজ শুরু করবে। সবুজ জ্বালানি ব্যবহারের এই উদ্যোগ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে এবং শিপিং ইন্ডাস্ট্রিকে পরিবেশ বান্ধব করতে একটি শক্তিশালী বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আফরিন মিম, CMG বাংলা। সমুদ্রগামী বিশালাকার জাহাজগুলোর চিরাচরিত ধোঁয়াটে আকাশ আর ভারী জ্বালানির দিন ফুরিয়ে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় যখন বিশ্বজুড়ে গ্রিন শিপিংয়ের জোয়ার চলছে, ঠিক তখনই ইঞ্জিনের শক্তির সঙ্গে প্রকৃতির মেলবন্ধন ঘটিয়ে
সমুদ্র জয়ের এক নতুন অধ্যায় শুরু করল চীন। উত্তর পূর্ব চীনের তালিয়ান উপকূলে সম্প্রতি ডানা মেলেছে বিশ্বের বৃহত্তম উইন্ড অ্যাসিস্টেড প্রপালশন সিস্টেম। বিশাল আকার এই ঘূর্ণায়মান পালের প্রযুক্তিটি কেবল জাহাজকে গতি দেবে না, বরং আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় সমুদ্রপথকে করে তুলবে অনেক বেশি পরিবেশবান্ধব ও কার্বন মুক্ত। বিশ্বজুড়ে যখন কার্বন নিঃসরণ কমিয়ে সমুদ্রপথকে পরিবেশ বান্ধব করার লড়াই চলছে, ঠিক তখন জাহাজ শিল্পে এক বৈপ্লবিক প্রযুক্তি নিয়ে হাজির হলো চীন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের উপকূলীয় শহর তালিয়ানে উন্মোচিত হয়েছে বিশ্বের বৃহত্তম উইন্ড অ্যাসিস্টেড প্রপালশন সিস্টেম বা রোটার সেল প্রযুক্তি। এটি মূলত জাহাজের জন্য বাতাস চালিত এক শক্তিশালী ইঞ্জিন, যা সামুদ্রিক প্রযুক্তি খাতে এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই অত্যাধুনিক প্রযুক্তিটি তৈরি করেছে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড এর অধীনে থাকা লয়াং শিপ ম্যাটেরিয়াল রিসার্চ ইনস্টিটিউট। এই সিস্টেমটির আকার এবং শক্তি সত্যি বিস্ময়কর। এর রোটারের ব্যাস 5 মিটার এবং উচ্চতা 35 মিটার। প্রায় 150 টন ওজনের এই বিশালাকার ঘূর্ণায়মান পালের প্রযুক্তিটি বড় সমুদ্রগামী জাহাজের জ্বালানি খরচ 5% থেকে 25% পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম, ফলে সমপরিমাণ কার্বন নিঃসরণও হ্রাস পাবে। এই প্রযুক্তিটি কিভাবে কাজ করে? বিশেষজ্ঞরা একে তুলনা করেছেন টেবিল টেনিসের লুপ শটের সঙ্গে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাগনাস ইফেক্ট। যখন রোটরটি দ্রুত গতিতে ঘুরতে থাকে, তখন এটি চারপাশের বাতাসকেও ঘোরাতে শুরু করে। এর ফলে রোটারের একদিকে বাতাসের গতি বেড়ে যায় এবং চাপ কমে যায়, অন্যদিকে বাতাসের গতি কমে এবং চাপ বাড়ে। এই চাপের পার্থক্যের কারণেই একটি পার্শ্বীয় ধাক্কা বা থ্রাস্ট তৈরি হয়, যা জাহাজকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। সানরুই মেরিন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কুও ইউ জানান, এই সিস্টেমটি সর্বোচ্চ মিনিটে 180 বার ঘুরতে পারে এবং 355 কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট তৈরি করতে সক্ষম। আমাদের সিস্টেমে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট অ্যালগোরিদম এবং একাধিক সেন্সর। এটি রিয়েল টাইমে বাতাসের গতি এবং জাহাজের অবস্থা বুঝে স্বয়ংক্রিয়ভাবে নিজের ঘূর্ণন নিয়ন্ত্রণ করে, যাতে সর্বোচ্চ পরিমাণ বায়ুশক্তি ব্যবহার করা যায়। বিশালাকার কম্পোজিট স্ট্রাকচার তৈরি এবং জটিল সিস্টেম ইন্টিগ্রেশনের মতো একাধিক প্রকৌশলগত চ্যালেঞ্জ জয় করে এই প্রকল্পটি সফল হয়েছে। আন্তর্জাতিক মানের তুলনায় এই সিস্টেমটি তৈরি করতে খরচ যেমন কম, তেমনি এর উৎপাদন ক্ষমতাও বেশি। ইতোমধ্যেই এই সিস্টেমের জন্য প্রথম দফার বাণিজ্যিক অর্ডার পাওয়া গেছে। খুব দ্রুতই সমুদ্রগামী জাহাজে এই ঘূর্ণায়মান পাল বা রোটার সেলের বাস্তব প্রয়োগ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বড় আকারের সমুদ্রগামী জাহাজে এই প্রযুক্তি ব্যবহারের ফলে গড়ে 5 থেকে 25% পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব। জ্বালানি খরচ কমার পাশাপাশি এটি কার্বন নিঃসরণও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে, যা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ইয়েমেন একসময়ে দেশটি পরিচিত ছিল তার বৈচিত্র্যময় বাস্তুসংস্থান এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর উপস্থিতির জন্য। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর চরম মানবিক সংকটে বিধ্বস্ত দেশটিতে শুধু মানবিক সংকটই নয়, বরং দেশটির অমূল্য বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশও আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। পরিবেশবিদরা সতর্ক করে দিয়েছেন যে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ইয়েমেনের অনেক অনন্য প্রজাতি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। বৈচিত্র্যময় প্রকৃতি, দেশি ও পরিযায়ী বন্যপ্রাণীর এক বিশাল অভয়ারণ্য ইয়েমেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে সাকার ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন এবং অ্যারাবিয়ান উডপেকারের মতো বিশ্বজুড়ে বিপন্ন পাখিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল দেশটি। কিন্তু বর্তমান সংঘাত এই প্রাকৃতিক স্বর্গরাজ্যকে পরিণত করেছে নরকে। যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী অ্যারাবিয়ান লিওপার্ড বা আরবীয় চিতাবাঘ।
স্থানীয় পানি সম্পদ ও পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান আবদুল্লাহ আবু আল ফুতুর মতে বর্তমানে ইয়েমেনে মাত্র 50 থেকে 80টি আরবীয় চিতাবাঘের অস্তিত্ব টিকে আছে। 2024 থেকে 2021 সালের মধ্যে অন্তত 25টি চিতাবাঘ হত্যার শিকার হয়েছে। শুধু তাই নয়, চিতাবাঘের সুযোগ নিয়ে বন্যপ্রাণী পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। সাকার ও পেরেগ্রিন ফ্যালকনের মতো বিরল শিকারী পাখি এবং হরিণ পাচারের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে। কাগজে কলমে ইয়েমেনের প্রকৃতি রক্ষার জন্য 10টিরও বেশি আইন রয়েছে এবং প্রায় 60টি এলাকাকে সংবেদনশীল পরিবেশগত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 10টি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে প্রকৃতি সংরক্ষণাগার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে গেছে। বন্যপ্রাণীর প্রজনন, আবাসস্থল পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে। এর ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে দক্ষ গবেষকদের দেশত্যাগ, যা সংকটকে আরও ঘনীভূত করেছে। ইয়েমেনের পরিবেশ কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে শঙ্কিত। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন যেন ইয়েমেনের এই পরিবেশগত বিপর্যয়কে গুরুত্বের সাথে দেখা হয়। যুদ্ধের রাজনৈতিক সমাধানের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় কারিগরি ও অর্থনৈতিক সহায়তা পুনরায় চালু করার আশা ব্যক্ত করেছেন তারা। 2014 সালের শেষের দিকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ ইয়েমেনকে কেবল রাজনৈতিক ও মানসিকভাবেই পঙ্গু করেনি, বরং এর চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য কেড়ে নিচ্ছে। হুথি গোষ্ঠী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকারে সংঘাতের ফলে ধ্বংস হচ্ছে দেশটির পরিবেশগত ভারসাম্য। বিশ্লেষকদের মতে যদি দ্রুত শান্তি ফিরে না আসে এবং সংরক্ষণ প্রচেষ্টা শুরু না হয়, তবে ইয়েমেনের আকাশ ও অরণ্য হয়তো অচিরেই নিঃশব্দ ও প্রাণহীন হয়ে পড়বে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দীর্ঘ 1 দশকের নিরলস প্রচেষ্টায় প্রাকৃতিক সৌন্দর্য ও সতেজতা ফিরে পেয়েছে চীনের ইয়াংজি নদী। 2016 সালে গৃহীত ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট প্রকল্পের মাধ্যমে ভারী শিল্পের দূষণ কমিয়ে নদীটির তীরের পরিবেশকে পুনরুজ্জীবিত করা হয়েছে। সম্প্রতি উহান শহরের আকাশপথ থেকে সিএমজির ধারণ করা দৃশ্যে বিস্তারিত চলুন দেখে আসি। চীনের ছাংছিয়াং নদী বা ইয়াংজি নদী বর্তমানে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। 1 দশকের নিরলস প্রচেষ্টায় নদীটি যেন ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া যৌবন। সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে আকাশ থেকে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় ইয়াংজি নদীর তীরে যে সবুজ ও সতেজ রূপ ফুটে উঠেছে তা মূলত চীনের পরিবেশ বান্ধব উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 2016 সালে গৃহীত ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট প্রকল্পের আওতায় ভারী শিল্পের দাপট কমিয়ে নদীকে তার প্রাকৃতিক রূপে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, আজও তা সাফল্যের শিখরে। অনিয়ন্ত্রিত নগরায়ন ও দূষণের প্রভাবে একসময় এই নদীকে বলা হতো গুরুতর অসুস্থ। সেই ভাগ্য বদলাতে উহান স্থানীয় সরকার প্রায় 150টি পরিবেশ রক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছে। নদীর তীরবর্তী 26টি ডক বা ঘাট বন্ধ করে দিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে মনোরম সবুজ পার্ক। এমনকি উহানের আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশনের মতো বিশাল শিল্প প্রতিষ্ঠানগুলোকেও আনা হয়েছে কঠোর পরিবেশগত আইনের আওতায়। নদী সুরক্ষায় এই বিশাল কর্মযজ্ঞ শুধু কেবল একে বেষ্টনী দিয়ে ঘিরে রাখা নয়, বরং নদীর তীর প্রকৃতিকে ফিরিয়ে দেয়া এবং জল ও বাতাসকে নির্মল করা, যাতে নাগরিকরা এখানে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। এই পরিবেশগত পরিবর্তনের সবচেয়ে বড় সুফল ভোগ করছে এখানকার বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণীকুল, বিশেষ করে চীনের প্রথম শ্রেণীর সুরক্ষার অধীনে থাকা
ফিনলেস পোরপয়েস। জলজ দুনিয়ায় হাস্যোজ্জ্বল দেবদূত নামে পরিচিত এই পোরপয়েসদের সংখ্যা ইয়াংজি নদীতে আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। তবে গত এক দশকের মৎস্য শিকার নিষেধাজ্ঞার ফলে সাম্প্রতিক সরকারি তথ্য মতে এদের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 1426টিতে। বিজ্ঞানীরা এখন এই পোরপয়েসদের মূল প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য XC2 সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করছেন। ইয়াংজি নদীর মূলধারার সঙ্গে যুক্ত লাওয়ান এক্সবো নামক স্থানে চীনের প্রথম রি-ওয়াইল্ডিং বেস বা বন্য পরিবেশে অভ্যস্তকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে। এখানে পোরপয়েসরা স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা, শিকার করা এবং জাহাজের শব্দের সাথে মানিয়ে নেওয়ার বাস্তবমুখী প্রশিক্ষণ পাচ্ছে। এখানকার কৃত্রিম পরিবেশ ঠিক ইয়াংজি নদীর মূল স্রোতের মতোই, ফলে পোরপয়েসরা সহজেই বন্য পরিবেশের জন্য নিজেকে তৈরি করতে পারছে। 2025 সালের শেষের দিকে এই কেন্দ্র থেকে মুক্ত হওয়া একদল পোরপয়েস মাত্র একদিনের মধ্যেই বুনো দলগুলোর সঙ্গে মিশে যেতে সক্ষম হয়েছে, যা বিজ্ঞানীদের দারুণভাবে আশাবাদী করে তুলেছে। বর্তমানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ড্রোন পর্যবেক্ষণের মাধ্যমে এদের গতিবিধি ও অভিযোজন লক্ষ্য করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক সংস্কার এবং কঠোর পরিবেশগত নিরাপত্তার এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে এখানে। ফলে ইয়াংজি নদী আজ কেবল চীনের জিডিপির অর্ধেক যোগানদাতা এক অর্থনৈতিক অঞ্চলই নয়, বরং এটি অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার এক অনন্য বিশ্বজনীন মডেলে পরিণত হয়েছে। আফরিন মিম, CMG বাংলা। আইলাও পর্বতমালার পাদদেশে চুয়ানহো নদীর পূর্ব তীরে অবস্থিত সিংতং আর্থ ফরেস্ট হল প্রকৃতির এক অনন্য স্থাপত্যশৈলী। প্রায় 40 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে জলপ্রবাহ ও প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে তামাটে মাটির স্তম্ভ, প্রাচীর ও পর্দার মতো বিচিত্র সব আকৃতি তৈরি হয়েছে, যা দূর থেকে দেখলে কোনো প্রাচীন প্যাগোডা বা রূপকথার রাজ্য মনে হয়। রুক্ষ তামাটে মাটির সঙ্গে সবুজ মিতালি আর মেঘে ঢাকা আকাশের নিচেই রহস্যময় ভূপ্রকৃতি CGTN-এর বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের 9ম পর্ব আর্থ ফরেস্টে তুলে ধরা হয়েছে। ইউনান প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিংতং স্বায়ত্তশাসিত কাউন্টি। এর দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আইলাও এবং উলাং পর্বতমালা। এই দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা চুয়ানহো নদী মিশেছে পাশের ওয়েনচিং শহরে। নদীর পূর্ব তীরে তাকালে দেখা যায় তামাটে রঙের মাটির স্তূপ ও পিলারের এক বিশাল সমারোহ। এটি আইলাও পর্বতমালার পাদদেশে অবস্থিত ইউনানের 4টি অনন্য আর্থ ফরেস্টের একটি সিংতং আর্থ ফরেস্ট। প্রায় 40 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি পাহাড় এবং নদী দ্বারা বেষ্টিত এক উর্বর জনপদ। জলের প্রবাহ, অভিকর্ষজ বল এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে মাটি ক্ষয়ে এখানে বিচিত্র সব স্তম্ভ, প্রাচীর ও পর্দার মতো আকৃতি তৈরি হয়েছে। সাধারণত যেখানে গাছপালা কম এবং মাটি অনুর্বর, সেখানে এমন বন দেখা যায়। তবে সিংতংয়ের বিশেষত্ব হল এর চারপাশ আদিম অরণ্য ও উর্বর কৃষি জমিতে ঘেরা।
যা একে অন্য সব মাটির বন থেকে আলাদা করেছে। উপর থেকে দেখলে মনে হয় পৃথিবীর কঙ্কাল যেন কোনো এক বিশাল গর্তের ভেতর উন্মুক্ত হয়ে আছে। তামাটে মাটির ওপর সবুজের ছোঁয়া এই রুক্ষ পাহাড়ের দৃশ্যকে মায়াবী করে তোলে। এখানকার পিলারের বিচিত্র আকৃতি মানুষের কল্পনাকে দেয় অবারিত স্বাধীনতা। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন বর্ষা হাতে দাঁড়িয়ে আছে। কোথাও আবার মনে হয় একজোড়া প্রেমিক প্রেমিকা পাশাপাশি দাঁড়িয়ে। কখনো একে মনে হয় মধ্যযুগীয় গির্জা, বৌদ্ধ মূর্তি কিংবা মন্দির। এমনকি ঐতিহ্যবাহী চীনা প্যাগোডা কিংবা প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে গড়া সেন্ট পলসের ধ্বংসাবশেষের আদলও খুঁজে পাওয়া যায় এখানে। আইলাও পর্বতমালার আবহাওয়া বেশ অনিশ্চিত। হুটহাট বজ্রবৃষ্টি এখানকার মাটির স্তম্ভগুলোকে নরম করে দেয়। তবে এই বন 1000 বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। বৃষ্টির পানি যেন এই পিলারগুলোকে ধুয়ে ফেলতে না পারে, সেজন্য ক্ষয়ে যাওয়া পলিমাটি এক ধরনের সুরক্ষা টুপি হিসেবে কাজ করে। বৃষ্টির পর যখন মেঘগুলো মাথার উপর দিয়ে উড়ে যায়, তখনই প্রাচীন বনের ভেতর হাঁটতে হাঁটতে যে কেউ হারিয়ে যেতে পারে রূপকথার কোনো এক রাজ্যে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।